আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর যে বার্ষিক পরীক্ষা হয়েছে সেই প্রশ্নগুলো দেখব। তো কুষ্টিয়া জেলা স্কুল কুষ্টিয়া বার্ষিক পরীক্ষা 2024 খ্রিস্টাব্দ, শ্রেণী হচ্ছে ষষ্ঠ। বাংলা প্রশ্ন পরীক্ষা হয়েছে নৈবৃত্তিক অংশ, অপেক্ষা এবং রচনামূলক, পূর্ণমান 100, সময় হচ্ছে 3 ঘন্টা। এখন কুষ্টিয়া জেলা স্কুল অর্থাৎ কুষ্টিয়া শহরের যে জেলা স্কুল রয়েছে সেখানে অলরেডি তাদের বাংলা পরীক্ষা হয়ে গেছে। তোমাদেরকে আমি ধারাবাহিকভাবে প্রত্যেকটা প্রশ্ন দেওয়ার চেষ্টা করব, কীভাবে স্কুলগুলোতে, সরকারি বেসরকারি স্কুলগুলোতে পরীক্ষা হবে তার একটি নমুনা দেওয়ার চেষ্টা করব। কারণ হচ্ছে অনেকে অনেক দ্বিধান্বিত থাকো, অনেক স্কুলে এখনও পরীক্ষা শুরুই হয়নি। সো তাদের জন্য, যাদের পরীক্ষা এখনও শুরু হয়নি তাদের জন্য অনেক উপকার হবে। দেখো বাংলা পরীক্ষাটা কেমন হয়েছে। এখানে শুরুতে নৈবৃত্তিক অংশ হচ্ছে মান হচ্ছে 25, বলছে বিশেষ দ্রষ্টব্য বহু নির্বাচনী অপেক্ষার সঠিক সর্বোৎকৃষ্ট উত্তরটি খাতায় লেখো 1 থেকে 15 পর্যন্ত এবং এক শব্দে বা এক বাক্য উত্তর লেখো 16 থেকে 25 নং পর্যন্ত। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1। এরকম করে তোমাদের লিখতে হবে। দেখি কি বলছে। ক নাম্বার, 1, শব্দের উচ্চারণে পার্থক্য ঘটে কেন? কিসের জন্য পার্থক্য ঘটে? সেটা হচ্ছে আঞ্চলিকতার জন্য। ক, দেয়া শব্দের অর্থ কী? বৃষ্টি। মোরল কবিরাজকে কি অনুরোধ করেছে? তাকে বাঁচাতে। নিচের কোন শব্দটি একটি কাজের নাম? শয়ন। আলিম বেশি বেশি পড়তো তাই সে পরীক্ষায় ভালো করেছে। বাক্যে সে কিসের উদাহরণ? সর্বনাম। যে শব্দ দ্বারা ক্রিয়ার গতি ও সময় বোঝায় তাকে কি বলে? ক্রিয়া বিশেষণ। তারপর 7 নাম্বার, এখানে উঠে নাই, আমার স্টুডেন্ট যেভাবে পাঠিয়েছে ঠিক সেভাবেই আমি তোমাদের সামনে উপস্থাপন করতেছি। তোমার কাজ পড়াশোনা করা। বাক্যে কাজ শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? কর্তব্য অর্থে। এখন বলতে পারো যে এটা কোথায় পাইলেন? এটা হচ্ছে তোমরা মুখ্য অর্থ গণ অর্থ পড়ছো, ওইখান থেকে দিছে। কোনটি পর্বত শব্দের প্রতি শব্দ নয়? মানে পর্বত শব্দের সাথে মিল নাই, হচ্ছে নীর। এক বাক্যের ব্যাখ্যা পরিবাক্যে করা হলে কোন জ্যোতি চিহ্ন বসে? ড্যাশ। আচ্ছা, কোন বাক্যটিতে অনুজ্ঞা প্রকাশ পেয়েছে? তোমরা সবাই স্কুলে থাকার চেষ্টা করবে। 11, বেগম রোকেয়া কত সালে জন্মগ্রহণ করেন? 1880। সিন্ধু শব্দের সমার্থক শব্দ কোনটি? সমুদ্র। কবি কোথায় দেয়াল রাখতে চান না? মানুষে মানুষে। 14, বাংলাদেশের কোন শিল্পগুণ বিচারে লোকশিল্পের মধ্যে গণ্য? কুটির শিল্প। কোন নদীর জলীয় বাষ্প জামদানি শিল্পের জন্য উপযোগী? শীতলক্ষ্যা। ইচ্ছা করলে তোমরা স্ক্রিনশট দিয়েও নিতে পারো। আচ্ছা, এখন আমরা পরের অংশ দেখব। দেখো এখানে যে কুষ্টিয়া জেলা স্কুলের যে প্রশ্ন, আমি সরাসরি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে প্রশ্ন হতে পারে। কারণ অনেক স্কুল আছে, বেশিরভাগ স্কুলগুলিতে এখনও পরীক্ষা শুরু হয়নি। তোমাদের জন্য অনেক উপকারে আসবে এই প্রশ্নগুলি। এবং আমরা যে এই প্রশ্নগুলো দেখলাম, এই প্রশ্নগুলো অনেক স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়েছে। হ্যাঁ, সম্পূর্ণ বই থেকে সুন্দর করে প্রশ্নগুলি করছে। দেখি আমরা তারপরের অংশ। এই যে দেখো, পাতা নং 2, KZS, ষষ্ঠ শ্রেণী বাংলা। আচ্ছা, 16 নম্বর বলছে সাচ্চা শব্দের অর্থ কী? সাচ্চা মানে কি? সত্য। 17 নম্বর, কোন গ্রামের মানুষকে মোরল খুব জ্বালিয়েছে? কোন গ্রামের মানুষ? সুবর্ণপুর। সরলতা শব্দটি কোন ধরনের বিশেষ্য? গুণবাচক বিশেষ্য। 19 নম্বর, শব্দ বা বাক্যকে যুক্ত করে যে শব্দ তাকে কি বলে? যোজক। ফোড়া পেকে কী করে? ফোড়া পেকে কী করে? টনটন। এখন যদি তুমি পুরোটা বই পড়ছো, ফোড়া এটা কোথায় আছে? এটা আসলে হচ্ছে তোমার পাকাপাকি কবিতার ভিতরে আছে। 21, বক্তব্যকে স্পষ্ট করতে কোন চিহ্ন ব্যবহৃত হয়? জ্যোতি চিহ্ন। বাহ, মেয়েটি কী সুন্দর। এটি কোন ধরনের উদাহরণ? কোন বাক্যের উদাহরণ? আবেগবাচক বাক্যের উদাহরণ। 23 নম্বর বলছে অগ্রদূত শব্দের অর্থ কী? অগ্রদূত শব্দের অর্থ কী? পথ প্রদর্শক। এখন অগ্রদূত শব্দটা কোথা থেকে আসছে? তুমি বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন থেকে আসছে। লাল জহরত কী? এখন তোমাকে বুঝতে হবে লাল জহরত কোথা থেকে আসলো, কোন অধ্যায় থেকে আসছে। এটা যদি তুমি না জানো, শব্দের অর্থ কীভাবে পারবা তুমি? লাল জহরত হচ্ছে মূল্যবান পাথর, যেটা আমি সাগর পাড়ি দিব, এখান থেকে আসছে। 25 নম্বর, গৃহস্থালির জিনিসপত্র ঝুলিয়ে রাখার কাজে কি ব্যবহৃত হয়? এটা হচ্ছে আলনা, হুক বা দড়ি। এখন বলতে পারো আলনায় কেন? আলনায় হচ্ছে এই ঘরের কাপড় চোপড় টানিয়ে রাখা হয়। আবার হুক বা দড়ি কেন? সেগুলো হচ্ছে হালকা জাতীয় জিনিসপত্র টানিয়ে রাখা হয়। আচ্ছা, খুব স্ট্যান্ডার্ড এবং সুন্দর প্রশ্ন করেছে। দেখি এখন রচনামূলক অংশ। এই অংশ থাকবে কি? 5টা কোশ্চেন থাকে, 10টা কোশ্চেন থাকে, 1 2 3 4 5 10টা থাকে 20 নাম্বার জন্য। আচ্ছা,
রচনামূলক অংশ মান হচ্ছে 75। দেখো সংক্ষিপ্ত উত্তর, প্রমিত ভাষা ব্যবহার করা হয় কেন? এখন কেন ব্যবহার করা হয় এটা প্রথম অধ্যায় থেকে দিছে। 2, মোরল কেন কবিরাজের সব শর্তে রাজি হলো? এটা সুখী মানুষ থেকে দিছে। মনের মধ্যে অশান্তি থাকলে ওষুধে কাজ হয় না কেন? 3, উদাহরণসহ বিশেষণের সংজ্ঞা দাও। সংজ্ঞা লিখবা প্লাস হচ্ছে একটা উদাহরণ দিয়ে দিবা। গৌণ অর্থ কাকে বলে? অনেকে তোমার বইতে কিন্তু সরাসরি গৌণ অর্থ দেয়া নাই, হ্যাঁ, সেটা কীভাবে লিখতে পারো আমি একটু বলি, তোমরা একটু শুনে নাও, লিখে নাও। অর্থাৎ মুখ্য অর্থের পাশাপাশি যে এক বা একাধিক অর্থ থাকে বা থাকতে পারে তাকেই গৌণ অর্থ বলে। 6 নম্বর বলছে অনুজ্ঞাবাচক বাক্য কাকে বলে? বাক্যের যে অধ্যায়টা আছে ওখান থেকে লিখে নিবা। রোকেয়াকে নারী শিকার অগ্রদূত বলা হয় কেন? এটা প্রশ্নটা এত বেশি বড় উত্তর হবে না, 1 লাইন 2 লাইনের ভিতরে শেষ করে দিবা। 8 নম্বর, কবি কেন জগৎ জুড়ে শোক করাতে চেয়েছেন? 9 নম্বর, বর্ষাকাল নকশিকাঁথার তৈরির জন্য উপযুক্ত সময় কেন? এখন তুমি 2-3 লাইনের মধ্যে বিশ্লেষণ করে দিবা। 10, মসলিন কাপড় কোথায় তৈরি হতো এবং এটি কিভাবে তৈরি হতো? তাহলে এখানে শর্ট কোশ্চেনগুলো 2-3 লাইনের মধ্যে উত্তর দিয়ে দিলে 2-2 তোমরা পেয়ে যাবা। আচ্ছা, তারপরে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন 5টা প্রশ্ন থাকবে। এখান থেকে তোমাকে 3টা প্রশ্নের উত্তর দিতে হবে। দেখো 11 নম্বর কী বলছে? কমা, সেমিকোলন, কোলন ও হাইফেন কেন ব্যবহার করা হয়? উদাহরণসহ লেখো। এখন কমা তুমি কখন ব্যবহার করো, সেমিকোলন কখন ব্যবহার করো, কোলন কখন ব্যবহার করো, হাইফেন কখন ব্যবহার করো, প্রত্যেকটা একটা করে উদাহরণ দিয়ে দিবা। হ্যাঁ, লিখে সেরে তারপর একটা করে প্রত্যেক উদাহরণ দিয়ে দিবা। তারপরে 12 নম্বর বলছে বক্তব্যের লক্ষ্য অনুযায়ী বাক্য কত প্রকার ও কী কী? উদাহরণসহ লেখো। খুবই সহজ এবং সুন্দর প্রশ্ন করছে, তোমার বইয়ে বাক্য অধ্যায় দেওয়া আছে, পড়ে নিবা। 13 নম্বর, লোকশিল্প সংরক্ষণ ও সম্প্রসারণ কেন গুরুত্বপূর্ণ সেটি আমাদের লোকশিল্প প্রবন্ধ থেকে বর্ণনা করো। সুন্দর করে বর্ণনা করবা। বাঁচতে দাও কবিতায় প্রকৃতির প্রতি সহমর্মিতার বিষয়টি কীভাবে প্রদান হয়ে উঠেছে ব্যাখ্যা করো। 14 নম্বর। 15 নম্বর হচ্ছে আমার বাড়ি কবিতার মধ্য দিয়ে কবি কোন বিষয়টি প্রকাশ করতে চেয়েছেন? তো তোমাকে প্রত্যেকটা অধ্যায় সুন্দর করে পড়া থাকতে হবে, তাহলেই তুমি কি করতে পারবা? প্রশ্নের উত্তরের আনসার করতে পারবা। এটা হচ্ছে রচনামূলক প্রশ্ন, 5 করে থাকবে বা 4 করে থাকবে, যাই থাকুক, এটা হচ্ছে 3টা দিতে হবে। আচ্ছা, তারপরে দেখি, তারপরে হচ্ছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর 7টি থাকবে, যে কোনো 5টি তোমাদের উত্তর দিতে হবে। দেখো একটা প্রশ্ন আমরা পড়ি, নিচের অনুচ্ছেদটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও। অনেকে বলতে পারো যে প্রশ্নগুলো একটু জাফসা গোলাগুলা, হ্যাঁ, এখন আমার তো কিছু করার নেই, আমাকে যেভাবে পাঠিয়েছে আমি সেভাবে তোমাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করতেছি। আসলে কুষ্টিয়া আমার অনলাইন ক্লাসগুলোতে দেখা যায় হচ্ছে অনেক শিক্ষার্থী আছে যারা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখে এবং তারা আমার সাথে কানেক্ট থাকে। এই কুষ্টিয়া থেকে আমাকে একজন শিক্ষার্থী এটা পাঠিয়েছে, সো আমি মনে করি তোমাদের অনেক উপকার হবে। দেখো তারা পাঠাইলে তো আমি পাই, না হলে তো আমি তো আর কুষ্টিয়া থাকি না যে আমি সেটাই করব। আচ্ছা দেখি, 16 নম্বর, নিচের অনুচ্ছেদটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও। একদিন আশ্রয়দাতা আমায় বলিলেন, এ সময়ে অনেক লোক বাগদাদ যাইতেছেন, স্বদেশে প্রতিগমনের পক্ষে আপনি ইহা অপেক্ষা অধিক সুবিধার সময় পাইবেন না। আমি সম্মত হইলাম। আমার সঙ্গে কিছুমাত্র অর্থ ছিল না, লজ্জাবশত আমি তাহার নিকট সে কথা ব্যক্ত করিতে পারিলাম না। তিনি আমার আকার প্রকার দর্শনে তাহা বুঝিতে পারিলেন, কিন্তু তৎকালে কিছু না বলিয়া মৌনাবলম্বন করিয়া রহিলেন। এখন তোমাদের অনুচ্ছেদটা শুনে বা দেখে একটু কঠিন লাগতে পারে, কারণ হচ্ছে এটা সাধু ভাষায় তৈরি করা হয়েছে। ক নম্বর বলছে উপরের অনুচ্ছেদটি থেকে 5টি সাধু রীতির শব্দ খুঁজে প্রমিত রীতিতে রূপান্তর করো। যেমন বলিলেন মানে কি? বললেন। যাইতেছেন মানে কি? যাচ্ছেন। তারপর হচ্ছে এই আরও যা যা শব্দ আছে, পারিলেন মানে কি? পারলেন। রহিলেন মানে কি? রইলেন। এভাবে শব্দগুলো খুঁজে খুঁজে তুমি বের করে লিখবে। তারপর বলছে খ নম্বর, উপরিউক্ত অনুচ্ছেদটি প্রমিত রীতিতে রূপান্তর করো। মানে এখানে যে দেয়া আছে হচ্ছে সাধু রীতি, এটাকে মানে চলিত রীতি বা প্রমিত রীতি তোমাকে শুদ্ধ সুন্দর স্বাভাবিকভাবে, অর্থাৎ যে ভাষাটা সবাই বুঝে সেভাবে তোমাদের কি করতে হবে? লিখতে হবে। এখন কারো যদি কঠিন মনে হয় তাহলে সে অ্যাভয়েড করবা। কীভাবে বললাম, কেন বললাম অ্যাভয়েড করবা? দেখো 7টি থেকে 5টা তোমার উত্তর করতে হবে। আচ্ছা দেখো, তারপর দেখি 17 নম্বর, কল্লোল রবিবার সকালে ঢাকায় এসে পৌঁছালো। সে শনিবার রাতের ট্রেনে তার বড় বোনের সাথে নাটোর থেকে রওনা দিয়েছিল। এই প্রথম সে ঢাকায় এসেছে। কমলাপুর রেল স্টেশন থেকে বোনের বাসায় যাওয়ার পথে ফ্লাইওভার দেখে কল্লোল অবাক হয়ে গেল। এটাকে তার মনে হলো দোতলা রাস্তা। ক নম্বর কী বলছে? উপরে অনুচ্ছেদ থেকে 8 শ্রেণীর শব্দ একটি করে চিহ্নিত করে ছকে উপস্থাপন করো। এখন কল্লোল কি? একটা নাম লেখার পরে লেখলা কি? বিশেষ্য।
শব্দের শ্রেণী কি একটা হয়ে গেল। এরকম করে 8টা শব্দের শ্রেণী লিখতে হবে। বাছাই করা শব্দের প্রতিটি দিয়ে একটি বাক্য গঠন করো। বাছাই করা শব্দের প্রতিটি দিয়ে একটি করে কি করব, বাক্য লিখতে হবে তোমাকে। আচ্ছা, 8 নাম্বার এখানে লেখা কিন্তু উঠে নাই। 18 নম্বর এটা। আমার ছোটো মামা শহরে থাকেন। একদিন খবর পেলেন রূপখালী গ্রামে লোকেরা একটা নতুন স্কুল খুলবে। এটা তোমাদের একটা অনুচ্ছেদ দেয়া আছে। তার ইচ্ছা হলো তিনিও এই কাজের সাথে যোগ দেবেন। তাই এক অন্ধকার রাতে তিনি ব্যাগপত্র গুছিয়ে রওনা দিলেন। অনেক দূরের পথ। বাসে করেই তাকে রওনা দিতে হলো। বাস থেকে যখন নামলেন তখন সকাল হয়ে গেছে। পূর্ব আকাশে সূর্য উঠেছে লাল রঙের। ছোটো মামার মনে হলো এবার তিনি সত্যিই একটা ভালো কাজ করতে পারবেন। কয় নম্বর বলছে, অনুচ্ছেদটি থেকে 6টি শব্দ নিয়ে সেগুলো 2টি করে প্রতিশব্দ লেখো। এখন হচ্ছে মামা শব্দ নিলা, বা ছোট শব্দ নিলা, বা শহর শব্দ নিলা, বা নতুন শব্দ নিলা, যে কোনো শব্দ নিয়ে কি বলছে 2টি করে, কয়টা শব্দ নিতে বলছে 6টা শব্দ নিয়ে 2টি করে প্রত্যেকটার প্রতিশব্দ লিখতে হবে। খ নাম্বার বলছে, অনুচ্ছেদ থেকে 6টি শব্দ নির্বাচন করো এবং শব্দগুলোর বিপরীত শব্দ লেখো। এখন ধরো 6টা শব্দ নিলা, যেমন ছোট, ছোটোর বিপরীত শব্দ কি, বড়, এরকম করে 6টা শব্দ নিয়ে লিখবা। 19, নির্দেশনা অনুযায়ী নিচের প্রশ্নগুলো উত্তর লেখো। বাংলাদেশে পর্যটনের জন্য সুন্দর জায়গার মধ্যে কক্সবাজার অন্যতম। তুমি কি কখনো সেখানে গিয়েছো? সেখানে গেলে সাগরের অনেক সৌন্দর্য তোমার চোখে পড়বে। সাগরের ঢেউগুলো কতই না সুন্দর, তবে এই ঢেউগুলো আবার কখনো কখনো মানুষের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তুমি যখন কক্সবাজার বেড়াতে যাবে সাগরে নামার ক্ষেত্রে খুব সাবধান থাকবে। একা কখনোই সাগরে নামতে যেও না। ক নম্বর বলছে, প্রদত্ত অনুচ্ছেদ থেকে 4 ধরনের বাক্য নির্দেশ করো। এখানে যে কয় ধরনের বাক্য আছে এখান থেকে 4 ধরনের বাক্য তুমি লিখবা, মানে কোনটা বিবৃতিবাচক, কোনটা অনুজ্ঞাবাচক, এরকম করে 4টা বাক্য লিখবা। খ নম্বর, প্রদত্ত অনুচ্ছেদের আলোকে বিবৃতিবাচক, প্রশ্নবাচক, অনুজ্ঞাবাচক ও আবেগবাচক এই 4 ধরনের বাক্য ব্যবহার করে একটি অনুচ্ছেদ লিখো। অর্থাৎ 4 ধরনের বাক্য ব্যবহার করে তুমি কী করবা, একটা অনুচ্ছেদ লিখবা। আচ্ছা দেখি, তারপরে লাস্ট পেজে আমরা দেখি 20 নাম্বার, নিচের অংশটুকু পরে প্রদত্ত প্রশ্নগুলো উত্তর দাও। অজপরা গায়ের মেয়ে সেলিমার গ্রামের মেয়েদের পড়ালেখা করার কোনো সুযোগ নেই, কিন্তু তার বাবা চায় তার মেয়ে পড়াশোনা করুক। তারপর সে বাবার অনুপ্রেরণায় বাড়িতে বাবার কাছে সব কিছু শিখতে থাকে। একসময় সেলিমার মনে হয় গ্রামের সব মেয়েদের পড়াশোনা করা উচিত, তাই সে মেয়েদের জন্য একটা আলাদা স্কুল প্রতিষ্ঠা করতে চায়। তখন সে বাবা ও গ্রামের অন্যদের সহযোগিতায় মেয়েদের জন্য একটা স্কুল প্রতিষ্ঠা করে। ক নাম্বার কী বলছে, উদ্দীপকের সেলিনা ও রোকেয়ার উদ্দেশ্য একই ছিল। মন্তব্যটি বিশ্লেষণ করো। তুমি তোমার গল্প পড়ছো, এখানে অনুচ্ছেদটা পড়ছো, তোমার কাছে যদি মনে হয় হ্যাঁ একই রকম, তাহলে তোমার মতামতের উপর ভিত্তি করে বিশ্লেষণ করবা। খ, উদ্দেশ্য এক হলেও দুজন আলাদা ও ভিন্নধর্মী। মন্তব্যটির যথার্থতা তুলে ধরো। আচ্ছা, 21 নম্বর বলছে, তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গাই, গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বাই, মায়া মমতায় জড়াজড়ি করি মোর গেহখানি রহিয়াছি বরি। আচ্ছা, ক নম্বর কী বলছে, উক্ত কবিতার প্রথম চরণের সঙ্গে তোমার পঠিত আমার বাড়ি কবিতায় কোন দিকটি মিল আছে ব্যাখ্যা করো। আগে অবশ্যই তোমার কবিতা পড়া থাকতে হবে, কবিতার মূল বিষয়গুলো জানতে হবে, তারপরে না তুমি এটা বুঝে ওইটার সাথে মিল রেখে লিখতে পারবা। ক নম্বর, উপরোক্ত কবিতাংশের ও আমার বাড়ি কবিতার বাবার্থ কি এক, তোমার মতামত দাও। যদি এক থাকে লিখবা, আর যদি এক না থাকে তাহলে সেটাকেও তুমি তুলে ধরবা। 22 নম্বর, আত্মনির্ভরশীল নারী সাজেদার কর্মোদ্যম গ্রামের এক অন্য নারীদেরও অনুপ্রেরণা জুগিয়েছে। নকশিকাঁথা সেলাই করে আজ তারও সাজেদার মতো স্বাবলম্বী হয়ে উঠেছে। একবার একটি সংগঠনের সাহায্য নিয়ে তারা বড় একটি মেলায় নকশিকাঁথা বিক্রির জন্য স্টল নেয়, কিন্তু শিল্প কারখানায় উৎপাদিত বাহারি পণ্যের ভিড়ে তাদের শ্রমে বোনা কাঁথাগুলো সঠিকভাবে মূল্যায়িত হয় না। ক নম্বর, গ্রামীণ লোকশিল্পের সম্প্রসারণের মাধ্যমে কিভাবে আত্মনির্ভরশীল হওয়া যায় তা আমাদের লোকশিল্প প্রবন্ধ ও অনুচ্ছেদের আলোকে বর্ণনা করো। মানে হচ্ছে গ্রামীণ লোকশিল্প সম্প্রসারণ করার জন্য কিভাবে আত্মনির্ভরশীল হওয়া যায় এটার আলোকে, লোকশিল্পের আলোকে তোমাকে লিখতে হবে। খ, অনুচ্ছেদের নারীদের নকশিকাঁথা অবমূল্যায়িত হওয়ার সাথে তোমার চারপাশে দেখা একটি ঘটনার সাথে মিল আছে কি বর্ণনা করো। আচ্ছা, এখন দেখো তোমাদের এখানে বড় প্রশ্ন 7টা আছে, সেখান থেকে তোমাদের 5টা উত্তর করতে হবে। প্রশ্নগুলো দেখো তোমাদের গাইডগুলোতে যেভাবে প্রশ্নগুলো দেওয়া আছে সেই প্রশ্নগুলোর সাথে কিন্তু হুবহু মিল নাই। যে একটা প্রশ্ন আমি মিল পাইছি, যে 21 নম্বর প্রশ্নটা, হ্যাঁ 21 নম্বর প্রশ্ন, যারা পাঞ্জেরি বই কিনছে বা গাইড কিনছে এটার সাথে মিল আছে। অন্যান্যগুলো কিছু ধাঁচ মিল আছে, কিন্তু অনুচ্ছেদ কিংবা প্রশ্ন প্যাটার্নগুলো পুরোটাই চেঞ্জ আছে, মানে হুবহু বিভিন্ন গাইড ফলো করে নেয়। আমরা যেহেতু বিভিন্ন গাইড দেখি, হ্যাঁ, কিন্তু আমরা দেখলেই বুঝতে পারি যে এটা কোন গাইড থেকে দিচ্ছি। দেখো 21 নম্বরটা আমি বলতে পারলাম একদম সরাসরি, আমার বাড়ি কবিতায় যাবা, দেখবা হচ্ছে এই
ওইখান থেকে সরাসরি দিয়ে দিছে। যাই হোক, তোমরা এটা একটা ধারণা নেও, প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষা হওয়ার সাথে সাথে আমি দেওয়ার চেষ্টা করব যদি আমি আমার শিক্ষার্থীদের কাছ থেকে পাই। এই প্রশ্নটা পরীক্ষা হয়ে গেছে বিদায় আমি প্রশ্নটা পাইছি, এই জন্য তোমাদেরকে আমি শেয়ার করতে বললাম তোমাদের সাথে। সো আশা করি তোমরা এখান থেকে কিছু হলেও বুঝতে পারলা, জানতে পারলা যে কীভাবে প্রশ্নপত্রগুলো হবে, তোমাদের পরীক্ষাটা কেমন হতে পারে। তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।